মমতা ব্যানার্জিকে স্বাগত। শঙ্কর মালাকার বলেছেন যে ফু দিলে উড়ে যাবে আনন্দময়, এই জায়গাটাকে কি ভেবে? ওনার কথাটা আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। রাজবংশী ভাবাবেগটা মূল হবে না সার্বিক উন্নয়ন? উত্তরবঙ্গ বঞ্চিত হয়ে আছে। রাজবংশী ভোটাররাও তো অনেক বাদ গিয়েছে, চাপের হবে? দেখুন, এরকম কোনো বিষয় নেই। দুর্নীতিটা উনি ভালোই করেছে। তৃণমূল কংগ্রেসের বিসর্জনের বা নিশ্চিত। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আনন্দময় বর্মন গতবারের প্রার্থী ছিলেন, এবারেও তিনি প্রার্থী। কিন্তু গত বছর আমরা দেখেছি যে মার্জিনে আনন্দময় বর্মন জিতেছিলেন, এবারে তার মার্জিন বাড়বে নাকি কমবে? তার কারণ এবারে রয়েছে সিপিএমের ঝরেন রায় এবং তার বিপক্ষেও রয়েছে শঙ্কর মালাকার। কি হবে পরিস্থিতি? আনন্দময় বর্মন প্রচারে যাচ্ছেন, আমরা তার সঙ্গে কথা বলবো, তিনি কি বলছেন এবং তিনি কতটা চাপে রয়েছেন এবারের নির্বাচন নিয়ে, সবটা আমরা শুনবো। এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেখা গেল যে গতকালকে নকশালবাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, মানে এই জিনিসটাকে কিভাবে কন্ট্রোল? দেখুন, এগুলো কোনো বিষয় নেই, কারণ নকশালবাড়িতে কালকে যিনি বলেছেন তিনি তৃণমূল করেন। ওই রাস্তার উপর দিয়ে আমি 15-20 বার গেছি, তিনি বলছেন যে আপনি এই রাস্তা দিয়ে করে দিয়ে যান। তার পরিষ্কার হচ্ছে নকশালবাড়িতে আমার অফিস আছে, ওই যে এলাকায় ঘটনা যেখানটা উনি দেখাচ্ছেন তার 100 মিটার দূরে আমার অফিস। তো তিনি তো আমার অফিসে কোনো দিন আসেনি, তো স্বাভাবিকভাবে এটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে বা নেতা আছে তাদেরই সাজানো ব্যাপার। তো এগুলোকে আমি পাত্তা দিচ্ছি না, কারণ তৃণমূল কংগ্রেসের বিসর্জনে বা নিশ্চিত। তারা যত এই ধরনের মিথ্যাচার করুক বা মিথ্যা কথা বলুক, তাতে কিছু যায় আসে না। মানুষ মন তৈরি করে নিয়েছে, মানুষের মনের মধ্যে পদ্মফুল ঢুকে গেছে এবং মানুষ এবার বিজেপিকে জয়যুক্ত করবে এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেবে। আচ্ছা আনন্দ, বিভিন্ন জায়গায় তো প্রচারে যাচ্ছ, তো প্রচারে গিয়ে কি দেখতে পাচ্ছ? মানে সব থেকে বেশি কি খাওয়া হচ্ছে এমনি? না, প্রচারে এখানে খাওয়া দাওয়ার কোনো বিষয় নেই। সকালে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, আর গাড়ির মধ্যেই কিছু জল টল এই ধরনের কিছু খেয়ে নিচ্ছে, বা যদি খিদে পায়, খুব বেশি খিদে পাচ্ছে না, তারপরেও প্রচার তো চলে সারাদিন, আবার রাতে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হবে। সেরকম খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি টেনশন নেই। এখন মানুষের কাছে যাওয়া, মানুষের পাশে থাকা, সেটা হচ্ছে বড় কাজ। এসআইআর ইস্যু এবং এসআইআরে অনেক মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকশন, হ্যাঁ, তো সেটাকে কীভাবে দেখছেন? রাজবংশী ভোটাররাও তো অনেক বাদ গিয়েছে, চাপের হবে? দেখুন, এরকম কোনো বিষয় নেই, তবে এটা ঠিক যে এই মাটিগাড়ার সেই বিধানসভায় এখনও পর্যন্ত 8,000 ভোট, যারা 6,000 ভোট ডিলিটেড হয়েছে এবং 8,000 ভোট আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তবে নির্বাচন কমিশনের কাজ এখনও চলছে এবং আমরা আশাবাদী যে সমস্ত বৈধ ভোট সেগুলো ডিলিট হয়ে গেছে, সেগুলো আবার ফর্ম 6 অ্যাপ্লাই করে তাদেরও সুযোগ আছে, তারা সেই নিজেদের নামটা তুলে নিতে পারবেন। এবং আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো আছে, যেগুলো বৈধ ভোট এবং সুপ্রিম কোর্টের নির্দেশেও আর এই তত্ত্বাবধানে সেসব কাজগুলো চলছে। তো আশাবাদী যে সবারই ভোট উঠবে, যে কোনো বৈধ নাগরিকের ভোট বাদ যাবে না এবং সবাই মিলে আর ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং সমস্ত হিন্দু বা এখানকার স্থানীয় লোক যারা আছেন, যারা এখানকার সত্যিকারের ভারতীয় নাগরিক, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই ব্যাপারে আমরাও নিশ্চিত। এবং একটা বিষয় যে এই কাজটা যে নির্বাচন কমিশনে করেছে, কিন্তু স্থানীয় প্রশাসন বা এই রাজ্য সরকারের কর্মচারী বা আধিকারিক তারাই করেছেন। তবে এরকমও হতে পারে তারা ইচ্ছাকৃতভাবেও অনেক বৈধ নাগরিকের নাম হয়তো কেটে দিয়েছেন, সেটাও কিন্তু আমাদের একটা সন্দেহের অবকাশ আছে। তো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করবো যাতে সবার নাম যাতে উঠে যায়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই বিষয়টা দেখে। আপাতত তো ফর্ম 6 পাওয়া যাচ্ছে না, সেটা ফর্ম 6 পাওয়া যাবে, সে তো অনলাইনে ডাউনলোড করলেও পাওয়া যাচ্ছে এবং ফর্ম 6 ফিল আপ করারও এখনও সময় রয়েছে। এখনও পর্যন্ত নমিনেশন তো শুরু হয়নি, তো স্বাভাবিকভাবে এখনও সময় রয়েছে। এবং যেই সমস্ত নাগরিকের এই ধরনের ভোটাধিকার থেকে তার ডিলিটেড হয়ে গেছে বা আন্ডার অ্যাডজুডিকেশনগুলোতে এখনও ফর্ম 6 অ্যাপ্লাই করার বিষয় নেই, তাদের এখনও কোনো নির্দিষ্ট আসেনি যে তাদের নামটা আছে কি কেটে গেছে। তো স্বাভাবিকভাবে এখনও সময় আছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত কাজ চলছে, প্রোগ্রেস চলছে। তো নিশ্চিতভাবে আশাবাদী যে ভোটের আগেই সমস্ত বৈধ নাগরিক তারা নিজেদের ভোটাধিকারটা যাতে ফিরে পান, সেই চেষ্টাটা আমরাও করব এবং নির্বাচন কমিশন বিষয়টা নিশ্চিতভাবে দেখবে। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছ, সেই জায়গায় গিয়ে মানুষ কি বলছে? না, মানুষের এবার উদ্দীপনা, উৎসাহ প্রচণ্ড আছে। মানুষ সবাই বলছে যে এবার পরিবর্তন হবে। মানুষের কাছে যাচ্ছে মানুষ, তার আগেই আমাদের জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। মানুষ বলছে এবার পাল্টে যাবে, পাল্টে গেছেন, ঠিক আছে না? তো স্বাভাবিক মানুষের একটা ভালো রেসপন্স আছে, সবাই এবার পাল্টানোর পক্ষে এবং পাল্টাবেও। এবং সবাই মিলে আমরা যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, তাতে নিশ্চিতভাবে আমরা আশীর্বাদী এবার বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে এবং বাংলায় বিজেপির সরকার প্রথমবারের জন্য হবে এবং ডাবল ইঞ্জিনের সরকার আমাদের এই রাজ্যে হবে। শঙ্কর মালাকারের সঙ্গে আগে লড়াই হয়েছে, এবারও লড়াই হচ্ছে। শঙ্কর মালাকার বলেছেন যে ফু দিলে উড়ে যাবে আনন্দময়, এই জায়গাটাকে কীভাবে দেখছেন? দেখুন, শঙ্কর মালাকার গত নির্বাচনে উনি যখন হারেন, তো ওনার সাথে আমার ভোটের ব্যবধান ছিল 1,17,000। তাহলে বোঝা যাচ্ছে কত বড় একটা ব্যবধান, আকাশ পাতালের ব্যবধান হয়ে গেছিলো। তো স্বাভাবিক ওনার এবার যে ওনার লড়াই হচ্ছে যে এবার কী করে ওই ব্যবধানটা উনি কমাবেন। তো স্বাভাবিকভাবে ওনার কথাটা আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। ওনার বয়স হয়েছে, ওনার আমি সুস্থতা কামনা করি, উনি ভবিষ্যৎ জীবনে যাতে ভালোভাবে থাকতে পারেন, সেজন্য এবার ওনাকে রাজনৈতিক সন্ন্যাসে পাঠানো হবে। এবার হার হবে ওনার এবং হারের হ্যাট্রিক হবে। গত 2021 সালে ওনার জামানত জব্দ হয়ে গেছিলো,
2019 সালেও ওনার জামানত জব্দ হয়ে গেছে, লোকসভাতে উনি দাঁড়িয়েছিলেন। এবার এই 26 সালের নির্বাচন, এটাতে ওনার জামানত জব্দ হবে এবং হারের হ্যাট্রিক হবে, এটুকু নিশ্চিত। উনি 10 বছর এমএলএ ছিলেন, উনি তৃণমূলে জয়েন করার সময় সেই সময় তো তিনি বলেছিলেন যে আমি 10 বছর এমএলএ ছিলাম কিন্তু মানুষের জন্য কিছু করতে পারিনি। তাহলে যে লোকটা মানুষের জন্য কিছু করতে পারে, হ্যাঁ কিছু করেছে, দুর্নীতিটা উনি ভালোই করেছেন। কারণ বাগডোগরাতেই আমরা আছি, বাগডোগরাতে যে শ্মশানের বৈদ্যুতিক চুল্লি, তার সেই সময় তিনি এসজেডি এর মেম্বার ছিলেন, বোর্ড মেম্বার ছিলেন, তো 2 কোটি টাকা তিনি খেয়ে নিয়েছিলেন। তো এই খাওয়ার জন্যই, এই কামাই করার জন্য উনি এসেছেন। 50 বছর উনি কংগ্রেস করলেন, আর 5 মাস আগে তিনি দল পরিবর্তন করে মানুষ সব দেখছে যে উনি কংগ্রেসের থেকে টাকাটা কামাই করতে পারছিলেন না, আখের গোছাতে পারছিলেন না, নিজের আখের গোছানোর জন্য, কামাই করার জন্য এখানটাতে তিনি এসেছেন। তো আচ্ছা, এই যে প্রচারে বেরোচ্ছ, বাড়ির লোক চিন্তায় থাকছে, লাস্টে কি বলছে বেরোনোর আগে? না, এরকম কিছু নেই, বাড়ির লোকের যেটা, কারণ এটা জানে এটা তো প্রথমবারের মতো নির্বাচন আমার নয়, 3য় আমি নির্বাচনে লড়াই করছি। তো স্বাভাবিকভাবে সবাই অভ্যস্ত হয়ে গেছে, সকালবেলা বেরোতে হচ্ছে, রাতের বেলা 12টা 1টার সময় বাড়িতে পৌঁছাচ্ছি, তাতে কিছু যায় আসে না। বাড়ির লোক নিজের মতো করে তাদের জীবনযাপন করছে, কাজ করছে, এবং আমি আমার মতো অন্তত এই একটা আমার যে নির্বাচনের সময় সেটা আমাকে করতে হবে, সেটা করছি। মানুষের জন্য, রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছে সেই পরিবর্তনের সৈনিক হিসেবে আমাদের একটা দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্যটাই আমি পালন করছি। আচ্ছা, রাজবংশী ভাবাবেগটা মূল হবে না সার্বিক উন্নয়ন? দেখুন, সার্বিক উন্নয়ন তো অবশ্যই হবে, হ্যাঁ। তবে এটাও ঠিক যে আমাদের এখানটাতে অনেক রাজবংশী মানুষরা রয়েছেন, অনেক আদিবাসী মানুষ রয়েছেন, নেপালি রয়েছেন, বিহারি রয়েছেন, মতুয়া রয়েছেন, বাংলাদেশের সমস্ত ভাষাভাষীর লোকেই এই বিধানসভা ক্ষেত্রে রয়েছেন। তো সবার জন্যই আমাদের কথা হচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তো এই নীতিতেই আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে সকলের উন্নয়ন হবে। আজকে উত্তরবঙ্গ বঞ্চিত হয়ে আছে, এই মাটিগ্রাম নকশালবাড়ি বিধানসভা গ্রামীণ এলাকা এখানেও বঞ্চিত হয়ে আছে। তো আমরা চাই যে আগামী দিনে বিজেপি সরকার হলে কোনো মানুষের যাতে এই বঞ্চনার ক্ষোভটা না থাকে, সবাই যাতে আগামী দিনে একটা উন্নত বাংলা দেখতে পায়, বিকশিত বাংলা দেখতে পায়, সেই লক্ষ্যেই আমরা সবাই কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন জনসভা করতে, কোনো টেনশন কাজ করছে? মমতা ব্যানার্জিকে স্বাগত। তবে এটা আমি বললাম, উনি তো প্রচার করতে আসছেন শঙ্কর মালাকার বাবুর জন্য। মমতা ব্যানার্জি এখানটা যদি ভোটেও দাঁড়ান, তিনিও হেরে যাবেন। তো এইটুকু আমি বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি আসা না আসাতে কিছু যায় আসে না, উনিও যদি এখানটায় ভোটে দাঁড়ান, ওনাকেও আমি হারিয়ে দেবো, এটুকু আপনাদের বলতে পারি। পরিবারকে সময় দেওয়া না জনগণকে সময় দেওয়া টাফ মনে হয়? না, দুটোকেই দিতে হবে, দুটোই টাফ। জনগণের কাজ করে সেটাও একটা দায়িত্ব এবং পরিবারের সেটাও একটা দায়িত্ব। তো দুটোকেই মিলেমিশে করতে হচ্ছে। সকালের প্রথম নেশা কি? প্রথম এরকম কিছু নেশা নেই আমার। সকালে উঠে প্রথমে জল খেয়ে একটু খবরের কাগজটা দেখি, একবার চোখ বুলিয়ে নিই। আচ্ছা, এই বিধানসভা কেন্দ্রের সব থেকে বড় সমস্যা কি মনে হয়? এখানে অনেক সমস্যা আছে, যেমন পানীয় জলের সমস্যা আছে, চা বাগানের শ্রমিকদের সমস্যা আছে, রাস্তাঘাট ড্রেনেজের সমস্যা আছে, অনেকগুলো সমস্যা আছে, সমস্যার পাহাড় বলতে গেলে। তো সরকারে আসলে নিশ্চিতভাবে আমাদের সমস্ত সমস্যাগুলো প্রায়োরিটি বেসে এগুলো ঠিক করা হবে। বিধায়ক তহবিল থেকে কত টাকা খরচ করেছেন এবং কতদিন বিধানসভায় গিয়েছেন? বিধানসভাতে প্রচুর দিন গেছি, কোনো অ্যাবসেন্ট তো অন্য কারণে করিনি। তবে বিধায়ক তহবিলের যে টাকা সেটা খুব সামান্য, এবং সেটা নিজেরাও আমরা খরচ করতে পারি না, কারণ সেটা রাজ্য সরকারের প্রশাসনের মধ্যে দিয়ে খরচ করতে হয় এবং তাদের চূড়ান্ত অসুবিধা। তারপরেও যতটা পেরেছি অনেকটাই কাজ করেছি, অন্যান্য বিধায়কের তুলনায় অন্তত ভালো কাজ করেছি। জেতার ব্যাপারে কত পার্সেন্ট? 100% আশাবাদী। এবারে জয় ছাড়া অন্য করে পারবো, এবং জয়ের ব্যাপারটা নিয়ে আমাদের মার্জিন নিয়ে আমাদের চিন্তা, যে কত মার্জিন আমরা 1 লক্ষ ব্যবধান পার করবো কিনা, সেটা নিয়ে আমাদের চিন্তা। বিপরীতে যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে কাকে আপনার পছন্দ? এবার পছন্দ অপছন্দের কোনো বিষয় নেই, তাদের সাথে আমার রাজনৈতিক লড়াই, ব্যক্তিগতভাবে কোনো লড়াই নেই। তাদের নীতির সাথে আমাদের নীতির লড়াই, এবং তারা সবাই বেশিরভাগ যে ক্যান্ডিডেট আছে তারা দুর্নীতির সাথে যুক্ত, তারা স্বাভাবিকভাবে তাদের দুর্নীতির সাথে আমাদের আদর্শ নীতির লড়াই। ভালো লাগার জায়গা থেকে পাহাড় নাকি সমতল? না, পাহাড় সমতল দুটোই ভালো লাগে, পাহাড় একটু বেশি ভালো লাগে। এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী আনন্দময় বর্মন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার প্রতিপক্ষ যারা রয়েছে তারাও রাজনৈতিক প্রচার তাদের মতো করে সারছেন। কি বললেন আনন্দময় বর্মন তা আমরা আপনাদেরকে শোনালাম। তিনি যা বলছেন তাতে তার জয় নিশ্চিত। তবে ভোট যত এগিয়ে আসছে, বঙ্গে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে, এবং আর কিছুদিন পরেই খুব পরিষ্কার হয়ে যাবে যে আনন্দময় বর্মন যা মনে করছেন আদেও তা কতটা সত্যি হয়। তবে আমরা পরবর্তীতে দেখব যে এখানে যে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা কি বলছেন, সেজন্য আপনাদের নজর রাখতে হবে উত্তরবঙ্গ সংবাদের এই বিশেষ নির্বাচনী সিরিজে।